সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি বহুব্রীহি সমাস নিয়ে। বহুব্রীহি সমাসের প্রকারভেদ খুবই গুরুত্বপূর্ণ। আমি খুব সহজ টেকনিক দিয়ে বহুব্রীহি সমাস শিখিয়ে দেব। তো বহুব্রীহি সমাসের সংজ্ঞাটা আগে আমরা একটু জানি এবং উদাহরণটা। তাহলে একটু লিখো, বহুব্রীহি সমাসের সংজ্ঞাটা হচ্ছে এরকম: সমসমান পদ আর সমস্ত পদ। আমি যেভাবে লিখে দিচ্ছি ঠিক সেভাবে লিখো। সমসমান পদের যে অর্থ সমস্ত পদে ভিন্ন অর্থ বুঝাবে, ভিন্ন অর্থ বুঝাবে, একটু লিখে নাও, ভিন্ন অর্থ বুঝাবে। ওকে, তো আমরা এটার সঙ্গে সঙ্গে দ্বন্দ্ব সমাসের সঙ্গে বহুব্রীহি সমাসের কোথায় পার্থক্য সেটাও শিখব। ওকে, দ্বন্দ্ব সমাসের সংজ্ঞাটা হবে এরকম, এর আগে আমি শিখিয়েছি, একটু লিখো। সমসমান পদ আর হচ্ছে সমস্ত পদ। দেখো, সমসমান পদের যে অর্থ সমস্ত পদে একই অর্থ বুঝাবে, একই অর্থ। দেখো তো, বহুব্রীহি সমাসের সঙ্গে দ্বন্দ্ব সমাসের কোথায় পার্থক্য? বহুব্রীহি সমাসের সংজ্ঞাটা হচ্ছে সমসমান পদের যে অর্থ সমস্ত পদে ভিন্ন অর্থ, আর দ্বন্দ্ব সমাসের সংজ্ঞাটা হচ্ছে সমসমান পদের যে অর্থ সমস্ত পদে একই অর্থ বুঝাবে। তোমরা জানো সমসমান পদ হচ্ছে উপাদান। সমসমান পদ কি? উপাদান। আর সমস্ত পদটা কি? উপাদান দ্বারা যা তৈরি হয়, উপাদান দ্বারা যা তৈরি হয়, উপাদান দ্বারা যা তৈরি হয়। ওকে, তাহলে দেখো তো, সমসমান পদ হচ্ছে উপাদান আর সমস্ত পদ হচ্ছে উপাদান দ্বারা যা তৈরি হয়। কোনো কিছু তৈরি করতে হলে উপাদান লাগে, তাই না? উপাদান ছাড়া কোনো কিছু তৈরি হয় না। তো দেখো তো, আমি বহুব্রীহি সমাসের একটা সংজ্ঞা উদাহরণ দিচ্ছি, একটু খেয়াল করো। যদি আমি বলি এখন নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ। ওকে, দেখো তো, নীলকণ্ঠ তৈরিতে আমার কয়টা উপাদান লেগেছে? দুইটা, একটা নীল আর কণ্ঠ। এখানে আমি উপাদান বলতে বুঝিয়েছি শব্দ। ওকে, তাহলে দেখো, নীলকণ্ঠ তৈরিতে আমার দুইটা উপাদান লেগেছে, একটা নীল আর একটা কণ্ঠ। তাহলে প্রতিটা উপাদানকে আমি বলবো সমসমান পদ। তাহলে এখানে সমসমান পদ হচ্ছে নীল এবং কণ্ঠ। আর একটা জিনিস মনে রাখবে, সমসমান পদগুলো আলাদা আলাদা থাকে। ওকে, আর এই উপাদানগুলো, সমস্ত উপাদান একত্রিত হয়ে যেটা তৈরি হবে সেটার নাম সমস্ত পদ। সমস্ত উপাদান একত্রিত হয়ে যেটা তৈরি হবে সেটার নাম কি? সমস্ত পদ। নীলকণ্ঠ সমস্ত পদ, কারণ সমস্ত উপাদান এটার মধ্যে আছে, নীলও আছে, কণ্ঠও আছে। ওকে, আর তোমরা জানো সমাস বলতে আমরা কিন্তু এই সমস্ত পদকেই বুঝবো, কারণ আমরা জানি সমাস অর্থ মিলন। আর সমাসের মিলনটা কি? পদের সঙ্গে পদের মিলন। আমার কথাকে বুঝতে পারছো? এখানে নীল শব্দের সঙ্গে কণ্ঠ শব্দের বা পদের সঙ্গে পদের মিলন ঘটেছে। তাহলে একটু দেখো তো, এখন সমসমান পদ হচ্ছে উপাদান। সেম আমি দ্বন্দ্ব সমাসেরও একটা উদাহরণ একটু দিয়ে নি। মা ও বাবা, মা বাবা। দেখো তো, এই মা বাবা শব্দটা তৈরিতে আমার দুইটা উপাদান লেগেছে, একটা মা আর একটা কি? বাবা। আমি এখানে উপাদান বলতে শব্দকে বুঝিয়েছি। তাহলে এখানে মা এবং বাবা দুইটা সমসমান পদ, দুইটা সমসমান পদ। আর এই সমস্ত উপাদান একত্রিত হয়ে যেটা তৈরি হবে সেটার নাম কি বলতো? সমস্ত পদ। ওকে, এবার আসো, বহুব্রীহি সমাসের সংজ্ঞাটা কি ছিল? সমসমান পদের যে অর্থ
সমস্ত পদে ভিন্ন অর্থ বুঝাবে। দেখো তো এখানে সমস্যমান পদ হচ্ছে নীল কণ্ঠ। এই কণ্ঠ শব্দের অর্থ কি? গলা। কণ্ঠ শব্দের অর্থ কি? গলা। তাহলে এখানে সমস্যমান পদ দুটির অর্থ দাঁড়ালো নীল গলা। সমস্যমান পদ দুটির অর্থ কি দাঁড়ালো? নীল গলা। কিন্তু নীল বা গলা না বুঝে নীলকণ্ঠ বলতে বুঝায় হিন্দু ধর্মের শিব বা মহাদেব। শিব বা মহাদেব। বিদ্রোহী কবিতায় শিবের প্রসঙ্গ অনেকবার এসেছিল, তাই না? তাহলে দেখো তো বহুব্রীহি সমাসের ভিন্ন অর্থটা কোথায়? এখানে সমস্যমান পদের অর্থ হচ্ছে নীলকণ্ঠ মানে নীল গলা, কিন্তু নীল বা গলা না বুঝিয়ে নীলকণ্ঠকে বোঝানো হয়, নীলকণ্ঠ দিয়ে বোঝানো হয় শিব বা মহাদেব। তাহলে ভিন্ন অর্থ। কিন্তু দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের যে অর্থ সমস্ত পদে একই অর্থ বুঝাবে, একই অর্থ, কোনো ভিন্ন অর্থ না। দেখো তো এখানে মা ও বাবা, মা বাবা, এখানে সমস্যমান পদ মা বাবা, সমস্ত পদও তো মা বাবা, একই অর্থ না, কোনো ভিন্ন অর্থ আছে? তাহলে এখানে সমস্যমান পদ মা বাবা, সমস্ত পদও মা বাবা, তাহলে এখানে একই অর্থ বুঝায়। তাহলে একটু লিখে নাও, তোমাদের পাবলিক ইউনিভার্সিটি এডমিশনে প্রশ্ন করতে পারে যে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটা? উত্তর হবে বহুব্রীহি। আমার কথা কি বুঝতে পারছো? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি করে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটা বলতো? বহুব্রীহি সমাস। বুঝা গেল? কারণ দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের যে অর্থ সমস্ত পদে একই অর্থ, আর বহুব্রীহি সমাসে সমস্যমান পদের যে অর্থ সমস্ত পদে ভিন্ন অর্থ বুঝাবে। এই কারণে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাসটা কি? বহুব্রীহি সমাস। একটু লিখে নাও, দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাসটা হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে কি বোঝা গেল যে কেন দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস বহুব্রীহি সমাস? বুঝতে পারলে? ওকে। এখন বহুব্রীহি সমাসের আরো কিছু উদাহরণ দিই আমি, খেয়াল করো। বিনা পানিতে যার, বিনা পানিতে যার, বিনা পানি। দেখো তো আমার বিনা পানি তৈরিতে দুইটা উপাদান লেগেছে, একটা বিনা আর একটা পানি। তাহলে প্রতিটা উপাদান হচ্ছে সমস্যমান পদ। প্রতিটা উপাদান কি বলতো? সমস্যমান পদ। ওকে। আর এই সমস্ত উপাদান একত্রিত হয়ে মিলিত হয়ে যেটা তৈরি হবে সেটা সমস্ত পদ, কারণ সমস্ত উপাদান এটার মধ্যে আছে। আর একটা জিনিস মনে রাখবে, সমস্ত পদে কখনো গ্যাপ থাকবে না, কিন্তু সমস্যমান পদে গ্যাপ থাকবে। সমস্যমান পদে গ্যাপ থাকবে, কিন্তু সমস্ত পদে কোনো গ্যাপ থাকবে না। বোঝা গেল? এবার একটু দেখো, তাহলে এখানে বিনা পানিতে যার, বিনা পানি। বালিকা তুমি বাইরে যে কথা বলো, যাও, ক্লাসে কথা বলবে না। ন ফোন আসলে বাইরে গিয়ে কথা বলো। তো একটু দেখো, বিনা পানিতে যার, বিনা পানি। তাহলে এখানে সমস্যমান পদ দুটির অর্থ হচ্ছে একটা হচ্ছে বিনা আর একটা হচ্ছে পানি। এখানে বিনা মানে কি? এখানে বিনা হচ্ছে বাদ্যযন্ত্র, আর এই পানি অর্থ হচ্ছে হাত। বানানটা দেখেছো? মূর্ধন্যের রস্বীকার পানি, এই পানি অর্থ হাত। কিন্তু দেখো এখানে হাত বা বিনা কোনোটা না বুঝে বিনা পানি বলতে বোঝায় হিন্দু ধর্মে বিদ্যার দেবী সরস্বতী। হিন্দু ধর্মে বিদ্যার দেবী সরস্বতী। তাহলে দেখো সমস্যমান পদের যে অর্থ সমস্ত পদের ভিন্ন অর্থ বুঝায়। এভাবে আমি যদি বলি নীল অম্বর যার, নীল অম্বর যার, নীলাম্বর। দেখো তো এখানে সমস্যমান পদ হচ্ছে নীল আর অম্বর। এই অম্বর অর্থ কি? আকাশ। কিন্তু নীল বা আকাশ কোনোটিকে না বুঝে নীলাম্বর বলতে বোঝায় শ্রীকৃষ্ণের বড় ভাই বলরামকে। শ্রীকৃষ্ণের ভাই বলরামকে বোঝানো হয়, ভিন্ন অর্থ। এভাবে দেখো,
যদি আমি এখন বলি গোফে খেজুর জার, গোপে খেজুর জার, গোপ খেজুরে, গোপ খেজুরে। ওকে, তো এখানে সমস্যান পদ হচ্ছে গোপ আর খেজুর, কিন্তু গোপ বা খেজুর কোনো থেকে না বুঝে গোপ খেজুরে বলতে বোঝায় অলস, অলস ব্যক্তি, ভিন্ন অর্থ। দেখো, যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হয় 10 আনন যার, দশানন, দেখো এখানে সমস্যমান পদ হচ্ছে 10 আর আনন। এই আনন শব্দের অর্থ কি? মুখ বা মাথা। এই আনন শব্দের অর্থ হচ্ছে মুখ বা মাথা। তাহলে এখানে সমস্যমান পদের অর্থ হচ্ছে 10 মুখ বা 10 মাথা, কিন্তু 10 বা মাথা কোনোটাকে না বুঝে দশানন বলতে বোঝায় হিন্দু ধর্মে রাবণকে। দেখো, ভিন্ন অর্থ। অর্থাৎ সমস্যমান পদের যে অর্থ সমস্ত পদে সবসময় ভিন্ন অর্থ বোঝাবে। দেখো, সবগুলো উদাহরণ লিখবে। 80-তে 20 যার, 80-তে 20 যার, 80-20। খেয়াল করো, এখন এখানে সমস্যান পদ দুইটা, একটা 80 আর একটা 20। তো এই 80 অর্থ কি? এই যে দেখো, এই বানানটা দীর্ঘ ইকার 80, এই 80 অর্থ হচ্ছে দাঁত। তাহলে এখানে সমস্যান পদের অর্থ দাঁড়াচ্ছে দাঁতে বিষ, কিন্তু দাঁত বা বিষ কোনো থেকে না বুঝে 80-20 বলতে একটা প্রাণীর নাম বোঝায়, সেটা হচ্ছে সাপ। কি বোঝানো হয়? সাপ। 80-20 অর্থ। তাহলে এখানে 80 অর্থ দাঁত আর বিষ। তো এখানে দাঁত বা বিষ না বুঝে এখানে কিন্তু কোনো নির্দিষ্ট প্রাণীকে বোঝানো হয়নি, এখানে শুধু বোঝানো হয়েছে দাঁত বা বিষকে, কিন্তু দাঁত বা বিষ কোনোটাকে না বুঝে 80-20 বলতে ভিন্ন একটা প্রাণীর নাম বোঝানো হয়েছে, সাপকে। তো এই গেল উদাহরণ বহুব্রী সমাসের, যে সমস্যমান পদের যে অর্থ সমস্ত পদে ভিন্ন অর্থ বুঝাবে। এখন বহুব্রী সমাসের প্রকারভেদ, আমি টেকনিক দিয়ে প্রকারভেদ গুলো বুঝিয়ে দেব, একটু লিখে নাও। বহুব্রী সমাসের প্রকারভেদ। দেখো, বহুব্রী সমাসের প্রকারভেদে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বেধিকরণ বহুব্রীহি সমাস। বেধিকরণ বহুব্রীহি সমাস। তো বেধিকরণ বহুব্রী সমাস চেনার টেকনিকটা হচ্ছে, এটা প্লাস বুঝাবে, মানে যোগ, যুক্ত বুঝাবে। এটা কি বুঝাবে? প্লাস, যোগ বা যুক্ত বুঝাবে। আর তোমরা জানো এই প্লাস, যোগ কিংবা যুক্ত বৈশিষ্ট্য এটা কোন কারকের বৈশিষ্ট্য? অধিকরণ কারকের বৈশিষ্ট্য। অধিকরণ কারকের বৈশিষ্ট্য। অর্থাৎ অধিকরণ কারকের এই যে প্লাস, যোগ, যুক্ত বৈশিষ্ট্য বুঝালে ওটা সমাসের মধ্যে হবে বেধিকরণ বহুব্রীহি। দেখো তো, বিনা পানি, খেয়াল করো তো, এই বিনা মানে কি? আমি একটু আগে উদাহরণ দিয়ে আসছি। এই বিনা মানে বাদ্যযন্ত্র, আর এই পানি অর্থ কি? হাত। তাহলে দেখো তো, বিনা পানি কাকে বোঝানো হয়? হিন্দু ধর্মে বিদ্যার দেবী সরস্বতী। হিন্দু ধর্মে বিদ্যার দেবী সরস্বতী, তাই তো? তোমরা দেখেছো সরস্বতীর হাতে একটা বীণা থাকে। যেমন এই যে আমার হাতে একটা মার্কার, এই মার্কারটা আমার হাতে যুক্ত, প্লাস, আর সরস্বতীর হাতে বীণা থাকে, ওই বীণাটা সরস্বতীর হাতে যুক্ত, যুক্ত বলতে প্লাস। তাহলে দেখো, যুক্ত বা প্লাসের বৈশিষ্ট্য বুঝালে ওটা অধিকরণ কারক, আর অধিকরণ কারক এই যুক্ত প্লাস বৈশিষ্ট্য বুঝালে ওটা ব্যতিকরণ বহুব্রীহি। আর ব্যাস বাক্য তো বুঝতেই পারলে যে ব্যাস বাক্য বিনা পানিতে যার। পরীক্ষায় তোমাকে এইটুকু উদাহরণ দেবে, আর তোমাকে ব্যাস বাক্য লিখতে হবে এভাবে,
সমাসের নামও লিখতে হবে। আবার এই বেধিকরণ বহুব্রীহি কোথায় প্রশ্ন করলে যে উত্তরটা পাবে সেটা বেধিকরণ বহুব্রীহি হতে পারে। বেধিকরণ বহুব্রীহি যেমন দেখো, কোথায় পানি? হাতে। মানে কোথায় বীণা? হাতে। বীণা অর্থ বাদ্যযন্ত্র, পানি অর্থ হাত। তাহলে সরস্বতীর হাতে বীণা থাকে, তাহলে বীণাটা কোথায়? হাতে। এভাবে দেখো, গোপ খেজুরে। গোপ খেজুরে মানে কি? খেজুরটা গোপে যুক্ত আছে প্লাস। যেমন এখানে বীণা বাদ্যযন্ত্রটা হাতে যুক্ত প্লাস, আবার এখানে খেজুরটা কোথায় যুক্ত? গোফে। আমি যদি কোথায় প্রশ্ন করি তাও তো হয়, কোথায় খেজুর? গোফে। এভাবে দেখো, 80-20। 80-20, এই 80 মানে কি? দাঁত। দাঁতে 20, অর্থাৎ 20 কোথায় যুক্ত? দাঁতে। আবার দেখো, আমি কোথায় প্রশ্ন করে উত্তর পাই, কোথায় 20? দাঁতে। আবার এখানে প্লাসের বৈশিষ্ট্য আছে যে 20 কোথায় যুক্ত? দাঁতে, প্লাস যুক্ত বৈশিষ্ট্য। আর যুক্ত বৈশিষ্ট্য বুঝালে অধিকরণ কারক, আর অধিকরণ কারকের বৈশিষ্ট্য বুঝালে ওটা বেধিকরণ। আর ব্যাস বাক্য করার সময় কি করবে? শেষে একটা জার বসিয়ে দেবে। যেমন গোপে খেজুর জার। গোপে খেজুর জার। 80-তে 20 জার। 80-তে 20 জার। বোঝা গেল? এখন বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটু লিখো। এটার ব্যতিক্রম বা বিশেষ দ্রষ্টব্য দিয়েই লিখি আমি। বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখো, যুক্ত অর্থাৎ প্লাস মানে অধিকরণ কারক। এই যুক্ত বৈশিষ্ট্য বুঝালে সপ্তমী তৎপুরুষ সমাসও হতে পারে। এর আগে আমি বুঝিয়েছিলাম সপ্তমী তৎপুরুষ সমাসও হতে পারে। একটু লিখে নাও। তাহলে কি লিখে দিয়েছি? যুক্ত বৈশিষ্ট্য বুঝালে অর্থাৎ প্লাস অধিকরণ কারকের বৈশিষ্ট্য বুঝালে সপ্তমী তৎপুরুষ সমাসও হতে পারে। তাহলে কি হইল? যুক্ত বৈশিষ্ট্য বুঝালে বেধিকরণ বহুব্রীহি হতে পারে, আবার সপ্তমী তৎপুরুষও হতে পারে। আমি একটা উদাহরণ দিই, তাহলে পার্থক্যটা আমি বুঝিয়ে দেব। যেমন খেয়াল করো তো, গাছ পাকা। গাছ পাকা কাকে বলে? গাছে যুক্ত থাকা অবস্থায় পাকাকে কি বলে? গাছ পাকা। গাছে যুক্ত থাকা অবস্থায় পাকাকে গাছ পাকা বলে। আবার দেখো, এখানেও কোথায় প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। কোথায় পাকা? গাছে। কোথায় পাকা? গাছে। গাছে যুক্ত থাকা অবস্থায় পাকাকে গাছ পাকা বলে। তাহলে দেখো, এই বেধিকরণ বহুব্রীহি তো যুক্ত বৈশিষ্ট্য থাকে, আবার সপ্তমী তৎপুরুষের যুক্ত বৈশিষ্ট্য থাকে। পার্থক্য কোথায় দেখো, এটার ব্যাস বাক্য করলে কি হয় জানো? গাছে পাকা। এখানে কোনো ভিন্ন অর্থ আছে? গাছে পাকা, গাছ পাকা, এখানে কিন্তু কোনো ভিন্ন অর্থ নাই। কিন্তু বেধিকরণ বহুব্রীহিতে কিন্তু ভিন্ন অর্থ থাকবে। যেমন বিনা পানিতে যার, এখানে হাতে বিনা না বুঝিয়ে বোঝানো হয় সরস্বতীকে। কিন্তু গাছে পাকা, গাছ পাকা, এখানে কোনো ভিন্ন অর্থ আছে? কোনো ভিন্ন অর্থ নেই। বোঝা গেল? ওকে। তাহলে এতক্ষণ আলোচনা করলাম বেধিকরণ বহুব্রীহি সমাস। কোনো প্রশ্ন আছে? ওকে, এবার লিখো ব্যতিহার বহুব্রীহি সমাস। ব্যতিকরণ না, সমানাধিকরণ। ব্যতিহারে আমি একটু পরে যাই। সমানাধিকরণ বহুব্রীহি সমাস। দেখো, সমানাধিকরণ বহুব্রীহি সমাস। একটু লিখে নাও, সমানাধিকরণ বহুব্রীহি সমাস। লিখেছ তো? সমানাধিকরণ বহুব্রীহি সমাস তুমি চিনবে, প্রথমে বিশেষণ আর পরে থাকবে বিশেষ্য। ওকে,
আর মনে রাখবে কেমন প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা সমানাধিকরণ বহুব্রীহি হবে। তো এখন আমি একটু আগে উদাহরণ দিয়েছিলাম নীলকণ্ঠ। কেমন কণ্ঠ? নীলকণ্ঠ। এখানে কেমন প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়? আর আর ব্যাস বাক্য কি করবে? একটা শেষে যার বসিয়ে দেবে, নীলকণ্ঠ যার। আমার কথা কি বুঝতে পারলে? ওকে। আবার দেখো নীলাম্বর, একটু আগে আমি বুঝিয়েছি নীলাম্বর শব্দটাকে ভাঙলে আমরা কি পাবো? নীল যোগ অম্বর। কেমন অম্বর? নীলাম্বর। এখানে অম্বর মানে কি? আকাশ। ওকে। কেমন অম্বর? নীলাম্বর। তো ব্যাস বাক্য হচ্ছে নীল অম্বর যার। নীল অম্বর যার। কিন্তু আমরা জানি বহুব্রীহি সমাস ভিন্ন অর্থ বোঝায়। এখানে নীলাম্বর বলতে আসলে নীল আকাশ না বুঝে শ্রীকৃষ্ণের ভাই বলরামকে বোঝানো হয়েছে। এখানে নীল বা কণ্ঠ না বুঝে নীলকণ্ঠ বলতে ভিন্ন অর্থ শিব বা হিন্দু ধর্মের মহাদেবকে বোঝানো হয়েছে। বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটু লিখো। সেই বিশেষ দ্রষ্টব্যটা দেখো কেমন প্রশ্ন করলে আমরা জানি, এই যে দেখো একটু আগে দিয়েছি আমি, কেমন প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা সমানাধিকরণ বহুব্রীহি। সেটা কোন বহুব্রীহি বলতো? সমানাধিকরণ বহুব্রীহি। এখানে দেখো কেমন প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, কেমন কণ্ঠ নীল, কেমন অম্বর নীলাম্বর, তাই তো? এবার একটু লিখো কেমন প্রশ্ন করলে, কেমন প্রশ্ন করলে সাধারণ কর্ম ধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাসও হতে পারে। হতে পারে। দেখো কেমন প্রশ্ন করলে সাধারণ কর্মধারয় সমাসও হতে পারে। যেমন নীলপদ্ম। দেখো তো নীলপদ্ম। ওকে। দেখো তো এখানে কেমন প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়? কেমন পদ্ম? নীলপদ্ম। আবার এখানেও কেমন প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়? কেমন কণ্ঠ? নীলকণ্ঠ। পার্থক্য কোথায় জানো? দেখো নীলপদ্ম, এটার ব্যাস বাক্যটা হচ্ছে নীল যে পদ্ম, এখানে কোনো ভিন্ন অর্থ বুঝায় না। কিন্তু নীলকণ্ঠ এখানে ভিন্ন অর্থ বুঝায়, শিব বা মহাদেব। বুঝা গেল? তাহলে মনে রাখবে কেমন প্রশ্ন করলে সাধারণ কর্মধারায়ও পাওয়া যায়, আবার সমানাধিকরণ বহুব্রীহি পাওয়া যায়। সাধারণ কর্মধারায় কোনো ভিন্ন অর্থ বুঝায় না, কিন্তু এখানে কিন্তু ভিন্ন অর্থ বুঝায়, বহুব্রীহিতে ভিন্ন অর্থ বুঝায়। তাহলে কি বুঝতে পারলে সমানাধিকরণ বহুব্রীহি? ওকে। পরবর্তী প্রকার ভেদে যায় ব্যতিহার বহুব্রীহি সমাস। ব্যতিহার বহুব্রীহি সমাস। খেয়াল করো ব্যতিহার বহুব্রীহি সমাস। তো এখন আমরা একটু জানবো যে ব্যতিহার বহুব্রীহি সমাস আসলে এটা চেনার শর্টকাটটা কি। হ্যাঁ, ব্যতিহার বহুব্রীহি সমাস এটা সবসময় নিউটনের তৃতীয় সূত্র দ্বারা চলে। সব সময় নিউটনের তৃতীয় সূত্র। আমরা নিউটনের তৃতীয় সূত্র কি জানি? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, তাই তো? প্রতিটি ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো নিউটনের তৃতীয় সূত্র দ্বারা চলবে অ্যাকশন ভার্সাস রিঅ্যাকশন। রিঅ্যাকশন অর্থাৎ অ্যাকশনের জবাবে রিঅ্যাকশন। এটাই হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। তো আমি একটু দেখাই, আর একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি যে তুমি যেন দেখা মাত্র চিনতে পারো। দেখা মাত্র চিনতে পারো। মনে রাখবে ব্যতিহার বহুব্রীহি সমাস এটা সবসময় দ্বিরুক্ত শব্দ বুঝাবে। আমরা দ্বিরুক্ত শব্দকে শব্দ দ্বৈতও বলি, শব্দ দ্বৈত। ওকে। তাহলে একটু দেখো ব্যতিহার বহুব্রীহি সমাস সবসময় দ্বিরুক্ত শব্দ বুঝাবে, অথবা কি বুঝাবে বলতো? শব্দ দ্বৈত। দ্বিরুক্ত শব্দ জিনিসটা কি?
দ্বিরুক্ত শব্দ আমরা জানি একই শব্দ পরপর দুইবার উচ্চারিত হবে বা ব্যবহৃত হবে। একই শব্দ পরপর দুইবার উচ্চারিত হবে বা ব্যবহৃত হবে। দেখো তো, প্রথম শব্দ আর হচ্ছে দ্বিতীয় শব্দ। প্রথম শব্দের শেষে একটু লিখে নাও, প্রথম শব্দের শেষে আকার থাকবে। ওকে, আমি একটু নিচেটা মুছে দিই। প্রথম শব্দের শেষে দেখো, প্রথম শব্দের শেষে আকার থাকবে আর দ্বিতীয় শব্দের শেষে ইকার থাকবে। এটা হচ্ছে টেকনিক, দেখা মাত্র যেন তুমি চিনতে পারো। বালক লিখো, ওই যে ধ্যানমগ্ন বালক লিখো। তাহলে বেতিয়ার বহুব্রী এটা দ্বিরুক্ত শব্দ হবে। প্রথম শব্দের শেষে আকার থাকবে আর দ্বিতীয় শব্দের শেষে কি থাকবে? ইকার। আর এটা দ্বিরুক্ত শব্দ। দেখো তো, হাতাহাতি, এটা একটা দ্বিরুক্ত শব্দ। দেখো, প্রথম শব্দের শেষে আকার, পরের শব্দের শেষে ইকার। চুলাচুলি, দেখো এটাও একটা দ্বিরুক্ত শব্দ। প্রথম শব্দের শেষে আকার, পরের শব্দের শেষে ইকার। দেখো, রক্তারক্তি, প্রথম শব্দের শেষে আকার, পরের শব্দের শেষে ইকার। এভাবে লাঠালাঠি, লাঠালাঠি, প্রথম শব্দের শেষে আকার, পরের শব্দের শেষে ইকার। এবং এটা একটা দ্বিরুক্ত শব্দ হবে। দ্বিরুক্ত শব্দ, একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হবে। এখন দেখো ব্যাস বাক্য কি? হাতে হাতে যে, হাতাহাতি হচ্ছে হাতে হাতে যে লড়াই। হাতে হাতে যে লড়াই, এখানে কিভাবে নিউটনের তৃতীয় সূত্র কাজ করলো? হাতাহাতি কাকে বলে? তোমাকে কেউ হাত দিয়ে মাইট দিয়েছে, তুমিও পাল্টা হাত দিয়ে মাইট দিলা। অ্যাকশনের জবাবে কি? রিয়াকশন। প্রথমে যে তোমাকে হাত দিয়ে মাইট দিয়েছে সেটা অ্যাকশন, আর ওই অ্যাকশনের জবাবে তুমিও হাত দিয়ে পাল্টা মাইট দিলা, রিয়াকশন। দেখো, চুলাচুলি, চুলে চুলে যে লড়াই, চুলে চুলে যে লড়াই। কিভাবে নিউটনের তৃতীয় সূত্র কাজ করলো? প্রথমে যে চুল ধরে টান দিয়েছে, মাইট দিয়েছে, সেটা হচ্ছে অ্যাকশন, আর তুমিও পাল্টা চুল ধরে টান মারলা, ওইটাও রিয়াকশন। রক্তারক্তি, এটা হবে পরস্পরের রক্তপাত, পরস্পরের রক্তপাত। পরস্পর মানে উভয়। ভিলেন নায়ককে কোপ দিয়েছে, নায়কও ভিলেনকে কোপ দিয়েছে, অ্যাকশনের জবাবে রিয়াকশন। লাঠালাঠি, লাঠিতে, লাঠিতে লাঠিতে যে লড়াই। যে প্রথমে লাঠি দিয়ে মাইট দিয়েছে, আঘাত করেছে, সেটা অ্যাকশন, তুমিও পাল্টা রিয়াকশন দেখিয়েছো, লাঠি দিয়ে মাইট দিয়েছো, লাঠালাঠি। তাহলে বেতিহার বহুব্রী সমাস, এটা নিউটনের তৃতীয় সূত্র দ্বারা চলবে, অ্যাকশনের জবাবে রিয়াকশন। আর এটা দ্বিরুক্ত শব্দ, প্রথম শব্দের শেষে আকার, পরের শব্দের শেষে ইকার। বুঝতে পারলে? কোনো সমস্যা আছে? ওকে, আমরা এবার পরের প্রকার ভেদে যাচ্ছি। লিখো, সহার্থক বহুব্রীহি সমাস। সহার্থক বহুব্রীহি সমাস। খেয়াল করো, সহার্থক বহুব্রীহি সমাস। খেয়াল করো, সহার্থক বহুব্রীহি সমাস কিভাবে চিনবে, মানে দেখা মাত্র কিভাবে তুমি চিনবে? খেয়াল করো, প্রথম অংশ আর হচ্ছে দ্বিতীয় অংশ। প্রথম অংশ, দ্বিতীয় অংশ। প্রথম অংশে থাকবে দন্তস্ব, দ্বিতীয় অংশে থাকবে বিশেষ্য। এটা এত সহজও না। প্রথম অংশে দন্তস্ব দেখলেই তুমি সহার্থক বহুব্রীহি বলতে পারবে না, ওখানে কন্ডিশন আছে। সেই কন্ডিশন কি দেখো তো, এই সমাসে প্রথমে কি আছে? সহ। এই সমাসের প্রথমে কি আছে বলতো? সহ। তাহলে এখানে স দিয়ে আমরা কি মনে রাখবো? সহ, সঙ্গে, সাথে, সহিত। একটা জিনিস মনে রাখবে, সহার্থক বহুব্রীহি প্রথমে দন্তস্ব থাকবে, পরে বিশেষ্য থাকবে, কিন্তু অবশ্যই ব্যাস বাক্য করার সময় তোমাকে এই এর পরিবর্তে সহ, সঙ্গে, সাথে, সহিত যে কোনো একটা ব্যবহার করবে। আমার কথা কি বুঝতে পারছো? যদি ব্যাস বাক্যে
স এর পরিবর্তে সহ, সঙ্গে, সাথে, সহিত ব্যবহার করতে না পারো, তাহলে সেটা সহার্থক হবে না। ওকে। আর একটু একটা জিনিস খেয়াল করো, স, এই যে দেখো, সহ, সঙ্গে, সাথে, সহিত, প্রতিটার আগে কিন্তু স আছে, দেখছো? স মানে সহ, সঙ্গে। ওকে, তাহলে একটু উদাহরণ দিই। সপরিবার, দেখো তো, সপরিবার, এখানে প্রথমে দন্তস্বর, পরে পরিবার বিশেষ্য। তাহলে ব্যাসবাক্য করার সময় কি হবে? আমি এই স এর পরিবর্তে সহ, সঙ্গে লিখব, পরিবার সহ বা পরিবারের সঙ্গে। এভাবে দেখো, সস্ত্রীক, প্রথমে স আর পরে স্ত্রী বিশেষ্য। ব্যাসবাক্য করার সময় স এর পরিবর্তে এই যে সহ সঙ্গে একটা বসিয়ে দাও, স্ত্রী সহ বা স্ত্রীর সঙ্গে। দেখো, সজল, এই যে প্রথমে স, জল বিশেষ্য, জল সহ। সফল, দেখো প্রথমে স, পরে বিশেষ্য ফল, উত্তর হবে ফল সহ বা ফলের সঙ্গে। দেখো, সাদর, সাদর শব্দটাকে ভাঙলে আমরা কি পাই? সহযোগ আদর, তাই না? সহযোগ আদর। তাহলে দেখো, ব্যাসবাক্য হবে আদর সহ বা আদরের সঙ্গে, সহ বা সঙ্গে একটা বসিয়ে দেবা। সবিনয়, বিনয়ের সাথে, বিনয়ের সাথে বা বিনয় সহ। ওকে, তাহলে প্রথমে দন্তস্ব থাকবে, পরে বিশেষ্য থাকবে। আর অবশ্যই খেয়াল রাখবে যে এই স দ্বারা সহ, সঙ্গে, সাথে, সহিত বুঝায় কিনা। যদি না বুঝায় তাহলে কিন্তু আবার হবে না। ওকে, বোঝা গেল? এখন আমি যদি বলি, ধরো ব্যতিক্রম, মজা করেই বলি, আমি যদি এখন বলি সকল, এখন তুমি যদি মনে করো যে প্রথমে স আর কল বিশেষ্য, এখন আমি কি বলতে পারি কল সহ, কলের সঙ্গে? কিছু মিনিং হয়? হচ্ছে না। এই কারণে ভুলভাল টেকনিক শিখে লাভ নেই। তোমাকে প্রথমে দেখতে হবে যে প্রথমে দন্তস্ব আছে কিনা, পরে বিশেষ্য আছে কিনা, এবং অবশ্যই খেয়াল রাখবে এই স এর পরিবর্তে সঙ্গে, সাথে, সহিত এগুলো বুঝায় কিনা। বোঝা গেল? ওকে, এবার পরবর্তী বহুব্রীহি সমাসের প্রকার ভেদে যাই। লিখো অলুক বহুব্রীহি সমাস। অলুক বহুব্রীহি সমাস। অলুক বহুব্রীহি সমাস। তো অলুক বহুব্রীহি সমাস তুমি চিনবে, চেনার টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। প্রথম অংশ, দ্বিতীয় অংশ, প্রথম অংশ, দ্বিতীয় অংশ। তো প্রথম অংশে বিশেষ্য থাকবে, দ্বিতীয় অংশেও বিশেষ্য থাকবে। আর প্রথম অংশ বিশেষ্যের শেষে সপ্তমী বিভক্তি এ অন্তস্থ তে যে কোনো একটা থাকবে। প্রথম অংশ বিশেষ্যের শেষে এ অন্তস্থ তে যে কোনো একটা বিভক্তি থাকবে। আমরা জানি বিভক্তি শব্দের পরে যুক্ত হয়ে ওই শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে। আর দ্বিতীয় অংশ যে বিশেষ্য, ওই বিশেষ্যের শেষে কোনো বর্ণ বা বিভক্তি যুক্ত থাকবে না, কোনো বর্ণ বা বিভক্তি যুক্ত থাকবে না, অর্থাৎ শূন্য বিভক্তি বলে যে এটাকে, শূন্য বিভক্তি থাকবে। তাহলে দেখো, প্রথম অংশ যে বিশেষ্য, সেই বিশেষ্যের শেষে সপ্তমী বিভক্তি এ অন্তস্থতে যে কোনো একটা থাকবে। আর দ্বিতীয় অংশ যে বিশেষ্য, সেই বিশেষ্যের শেষে কোনো বর্ণ বা বিভক্তি যুক্ত থাকবে না, অর্থাৎ শূন্য বিভক্তি। দেখো তো, আমি যদি এখন উদাহরণ দিই, সবাই খেয়াল করো। গায়ে হলুদ, গায়ে হলুদ, তোমাকে পরীক্ষা এরকম প্রশ্ন করবে। এখন দেখো তো, গা, গা মানে কি? শরীর। তাহলে গা এটা বিশেষ্য, এই যে বিশেষ্য। আর হলুদ এটাও একটা রঙের নাম বা কোনো কিছুর নাম, তা হলুদ এটাও তো বিশেষ্য।
এবার আসো, এই যে প্রথম অংশ গা, এটার শেষে একটা বিভক্তি আছে, দেখো এ, এই যে আছে না এ, গা যোগ এ, এই যে সপ্তমী বিভক্তি। আর হলুদ, এটাও বিশেষ্য, কিন্তু দেখো হলুদ শব্দের সঙ্গে কোনো বর্ণ বা বিভক্তি যুক্ত নাই, আছে কোনো বর্ণ, তাহলে এটা শূন্য বিভক্তি। তাহলে দেখো প্রথমে বিশেষ্য, পরেও বিশেষ্য, প্রথম অংশ বিশেষ্যের শেষে সপ্তমী বিভক্তি এ অন্তঃস্থতে যে কোনো একটা থাকবে, আর দ্বিতীয় অংশ বিশেষ্যের শেষে কোনো বর্ণ বা বিভক্তি থাকবে না, অর্থাৎ শূন্য। তাহলে এটা ব্যাস বাক্যটা কি হবে? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। এটাকে তুমি অন্তঃপদলোপী বহুব্রীহি বলতে পারো। অন্তঃপদলোপী, কেন কেন এটাকে অন্তঃপদলোপী বলা যায় জানো? অন্তঃপদলোপী বহুব্রীহি বলা যায় এ কারণে, কারণ এটার শেষের পদগুলা লোপ পেয়েছে। অন্ত মানে কি? শেষ। দেখো শেষের পদগুলা বাদ হয়ে গেছে না, বুঝতে পারছো? তারপরে তোমাদের মানে ব্যাকরণ বইতে এটাকে নাম দেওয়া হয়েছে অলুক বহুব্রীহি। আসলে অলুক অর্থ কি? অলুক অর্থ হচ্ছে বিভক্তি লোপ না পাওয়া, বিভক্তি লোপ না পাওয়া, অর্থাৎ বিভক্তি লোপ পাবে না। এই যে দেখো সমস্যমান পদে যে বিভক্তি, সমস্ত পদে একই বিভক্তি, এখানেও গায়ে, এখানেও গায়ে, এখানেও হলুদ, এখানেও হলুদ, অর্থাৎ সমস্ত পদে যে বিভক্তি, সমস্যমান পদেও একই বিভক্তি, কোনো জায়গা থেকে বিভক্তি লোপ পায়নি। এখন দেখো তো হাতে খড়ি, হাতে খড়ি লিখেছ তো, এখানে হাত বিশেষ্য, এটার সঙ্গে একটা এ বিভক্তি আছে, এই যে হাতে খড়ি। খড়ি মানে কি? চক। খড়ি অর্থ কি? চক। আগে ওই যে ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লিখতো, তো খড়ি এটা চক কোনো কিছুর নাম, তাহলে এটা বিশেষ্য। আর দেখো এটার সঙ্গে, এই যে খড়ি শব্দের সঙ্গে কোনো বর্ণ বা বিভক্তি যুক্ত নাই, তাহলে শূন্য। ব্যাস বাক্য হচ্ছে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। আসলে হাতে খড়ি মানে কোনো কিছু শুরু করা, সূচনা করা। একটা বাচ্চা যখন প্রথম লেখা শুরু করে, আগের দিনে গুরু পণ্ডিত তার হাতে একটা চক দিয়ে শুরু করতো, ওইটা একটা অনুষ্ঠান হইতো। প্রথম পড়ালেখা শুরু করছে, তো কোনো কিছু সূচনা শুরু বুঝাইতে। এখন একটু দেখো, আমি যদি এখন বলি গলায় গামছা বা মাথায় পাগড়ি, এই যে দেখো মাথায় পাগড়ি বা গলায় গামছা, দেখো তো মাথা বিশেষ্য, এটার সঙ্গে একটা সপ্তম বিভক্তি অন্তস্থ আছে। এখানেও দেখো গলা বিশেষ্য, এটার সঙ্গেও একটা সপ্তম বিভক্তি অন্তস্থ আছে। আর পাগড়ি গামছা এটাও বিশেষ্য, কিন্তু দেখো এগুলোর সঙ্গে কোনো বর্ণ বা বিভক্তি যুক্ত নাই। তাহলে ব্যাস বাক্য করার সময় শেষে একটা জার বসিয়ে দাও, মাথায় পাগড়ি জার, মাথায় পাগড়ি জার, গলায় গামছা জার। আমার কথা কি বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো এখানে এই যে এটা মানে কেন অলুক, এই যে দেখো এখানেও মাথায়, এখানেও মাথায়, এখানেও পাগড়ি, এখানেও পাগড়ি, অর্থাৎ কোনো বিভক্তি লোপ পায় না। আমার কথা কি বুঝতে পারছো? এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এখানে তো প্লাসের বৈশিষ্ট্য আছে, তোমরা তো প্রশ্ন করো না। প্লাস, এখানে প্লাসের বৈশিষ্ট্য আছে, আর আমরা জানি প্লাসের বৈশিষ্ট্য বোঝালে সপ্তমী তৎপুরুষ সমাস হতে পারে, তাই তো? কিন্তু দেখো তো বিশেষ দ্রষ্টব্য দিয়ে গাছে পাকা, গাছ পাকা, দেখো তো এখানেও প্লাসের বৈশিষ্ট্য, এখানেও প্লাসের বৈশিষ্ট্য, কারণ পাগড়িটা মাথায় যুক্ত, গামছাটা গলায় যুক্ত। আর গাছ পাকা কাকে বলে? গাছ পাকা হচ্ছে গাছে যুক্ত থাকা অবস্থায় পাকা, কিন্তু পার্থক্য ধরতে পারো? এখানে বিভক্তি লোপ পেয়েছে, যে গাছে, গাছ, এখানে এ বাদ গেছে। আবার আরো বৈশিষ্ট্য আছে, এখানে দুইটাই বিশেষ্য, কিন্তু এখানে গাছ বিশেষ্য, পাকা কি? অ্যাডজেক্টিভ, বিশেষণ। পার্থক্য আছে না? ওকে, তো এখন এটা বলো তো, মুখে ভাত, এটা ছোট বাচ্চারা যখন প্রথম খাওয়া শুরু করে তখন অনুষ্ঠান করা হতো, অনুষ্ঠান করতো, মুখে ভাত অনুষ্ঠান।
তো দেখো এটা অলুক কিনা, এই যে দেখো মুখ বিশেষ্য, এটার সঙ্গে একটা সপ্তমী বিভক্তি আছে এ। ভাত বিশেষ্য, এটার সঙ্গে কোনো বর্ণ বা বিভক্তি যুক্ত নাই, শূন্য। তাহলে ব্যাস বাক্য হচ্ছে মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা অলুক। তাহলে অলুক আমরা চিনব প্রথম বিশেষ্য পর বিশেষ্য, আর প্রথম অংশ বিশেষ্যের শেষে সপ্তমী বিভক্তি এই অন্তঃস্থতে যে কোনো একটা বিভক্তি থাকবে, আর দ্বিতীয় অংশ বিশেষ্যের শেষে কোনো বর্ণ বা বিভক্তি যুক্ত থাকবে না। তোমরা কি বুঝতে পারলে অলুক বহুব্রী? ওকে, এবার আমি পরবর্তী প্রকার ভেদে যাই। যদিও এই দুইটা সমাস, এখন যে দুইটা সমাস আলোচনা করব, এই দুইটা আমি এর আগেও অন্য সমাসের সঙ্গে আলোচনা করেছিলাম, কিন্তু বহুব্রীর মধ্যে একসঙ্গে টোটাল বহুব্রীটা শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে নয় বহুব্রীহি সমাস। নয়, আমি একটু মনে করিয়ে দিচ্ছি, খুব দ্রুত লিখে ফেল, একসঙ্গে ক্লাসটা থাকুক। নয় বহুব্রীহি সমাস। ওকে, তো নয় বহুব্রীহি সমাসের সঙ্গে আমি এর আগে আলোচনা করেছিলাম কোনটা বলতো? নয় তৎপুরুষ সমাস। এই দুইটার মধ্যে প্রচন্ড মিল আছে। দেখো নয় বহুব্রী আর নয় তৎপুরুষ সমাস, এই দুইটা সমাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটা সমাস হবে নাবোধক। দুইটা সমাস কি হবে বলতো? নাবোধক, অর্থাৎ নেগেটিভ অর্থ বুঝাবে, নেগেটিভ অর্থ বুঝাবে, নাবোধক অর্থ বুঝাবে, তাই না? এই দুইটা সমাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই যে ন ইয়, দেখো দুইটার মধ্যেই তো কমন আছে ন ইয়, তাহলে দুইটার মধ্যেই কমন আছে ন ইয়, আর নয় মানে নাবোধক অর্থ, নেগেটিভ অর্থ বুঝাবে। তো এখন তাহলে আলাদা করবে কিভাবে? দুইটাই যদি নাবোধক নেগেটিভ অর্থ বুঝায়, তাহলে আলাদা করবে। নয় বহুব্রী সমাস সাধারণত ব্যক্তিবাচক হয়, একটু লিখে নাও, সাধারণত ব্যক্তিবাচক হয়। ওকে, আর নয় তৎপুরুষ সমাস সাধারণত ব্যক্তিবাচক নয়, সাধারণত ব্যক্তিবাচক নয়। ওকে, আবার তো দেখো আরো চেনা যায়, নয় বহুব্রী সমাসের ব্যাস বাক্যে যার ব্যবহার করা যায়, যার শব্দটা ব্যবহার করা যায়। আর নয় তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যে আমরা জানি ব্যাস বাক্য কাকে বলে, সমাসকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় সেটা ব্যাস বাক্য। আর নয় তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না। ওকে, যেহেতু নয় বহুব্রী সমাস ব্যক্তিবাচক, আর আমরা জানি ব্যক্তিবাচকের পরে যার ব্যবহার করা যায়, আর যেহেতু এটা ব্যক্তিবাচক নয়, তাহলে এখানে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগবে না। দেখো আমি দুইটা উদাহরণ দিচ্ছি, অসুখ আর অসুখী। সবার আগে আমরা খুঁজবো এই শব্দ দুইটা পজিটিভ না নেগেটিভ, কারণ নয় তৎপুরুষ সমাস এবং নয় বহুব্রী সমাস দুইটাই নেগেটিভ অর্থ বোঝায়। তাহলে আগে দেখবো যে এই দুইটা শব্দ কি নেগেটিভ কিনা। তো এখন একটা শব্দ পজিটিভ না নেগেটিভ এটা আমরা বুঝবো কিভাবে? দেখো তো এখানে পজিটিভ শব্দ সুখ, নেগেটিভ অসুখ, পজিটিভ সুখী, নেগেটিভ অসুখী। সবসময় মনে রাখবে প্রথম শব্দটা, একেবারে প্রথম যে শব্দ সেটা, অর্থাৎ মূল মূল যে শব্দ, প্রথম যে শব্দ সেটা পজিটিভ, আর পজিটিভ শব্দ থেকে নেগেটিভ শব্দ তৈরি হয়েছে। তাহলে প্রথম শব্দ মূল শব্দ সুখ, সুখ থেকে আসছে অসুখ, প্রথম শব্দ সুখী, সুখী থেকে অসুখী, দুইটাই তো নেগেটিভ। এখন আমরা দেখব কোনটা ব্যক্তিবাচক। অসুখী এটা ব্যক্তিবাচক, কারণ আমরা মানুষকেই সুখী বলি, মানুষকেই অসুখী বলি, অন্য কোনো প্রাণীর সুখ দুঃখ আমাদের হৃদয়কে আচ্ছন্ন করে না। তাহলে অসুখী এটা ব্যক্তিবাচক, আর যেটা ব্যক্তিবাচক সেটা নয় বহুব্রীহি সমাস। ওকে, আর অসুখ এটা ব্যক্তিবাচক না, তাহলে ব্যক্তিবাচক না হলে এটা নয় তৎপুরুষ সমাস। ওকে, তো এখন আমরা ব্যাস বাক্য করার সময় যেহেতু এটা ব্যক্তিবাচক, এটা শেষে যার ব্যবহার করব, আর যেহেতু এটা নয় তৎপুরুষ, এটা শেষে যার ব্যবহার করব না। আরো কিছু ব্যাপার আছে, এই দুইটা সমাস যেহেতু নাবোধক, তাহলে একটু লিখে রাখো,
নাবোধক সমাসের ব্যাস বাক্যে নাবোধক শব্দ, আমরা নাবোধক শব্দ কি কি জানি? না, নেই, নয়, নি ব্যবহার করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে নাবোধক সমাসের ব্যাস বাক্যে না, নেই, নয়, নি ব্যবহার করতে হবে। এখন তোমার সুবিধা মতো পরীক্ষাতে তোমাকে এই উদাহরণ দেবে, ধরো এইরকম উদাহরণ। এখন ব্যাস বাক্য করার সময় তোমাকে এই নাবোধক সমাসের ব্যাস বাক্যে না, নেই, নয়, নি সুবিধা মতো ব্যবহার করতে হবে। একটু তাড়াতাড়ি বলছি, কারণ এই সমাস আমি এর আগেও আলোচনা করেছি। তাহলে অসুখী, এটার ব্যাস বাক্য হচ্ছে নেই সুখ যার। এই যে দেখো, এটা যেহেতু নয় ও বহুব্রী, এখানে আমরা যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে। আর তুমি নেই বাক্যের মধ্যেও দিতে পারো, সুখ নেই যার, একই অর্থ। আর অসুখ, এটার ব্যাস বাক্য হচ্ছে নেই সুখ। এখানে যার ব্যবহার করা যায় না, যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে না। নেই সুখ যার, এটা কি অসুখ হয় না অসুখী হয়? এটা তো অসুখী হয়, কারণ নয় অসুখ, এটা তো নয় ও তৎপুরুষ। নয় ও তৎপুরুষ তো ব্যক্তিবাচক না, আর ব্যক্তিবাচক যদি না বুঝায় তাহলে ওখানে যার ব্যবহার করা যায় না। তুমি চাইলে নেই পরেও দিতে পারো, সুখ নেই। ওকে, তাহলে এখন আমি যদি বলি বেয়াদব কিংবা বেসরকারি, দেখো তো আমরা দেখবো এই শব্দগুলো পজিটিভ না নেগেটিভ। পজিটিভ আদব, নেগেটিভ বেয়াদব। পজিটিভ সরকারি, নেগেটিভ বেসরকারি। আমরা প্রথম শব্দ, মূল শব্দটাকে পজিটিভ আর নেগেটিভ ধরবো। আমরা মূল শব্দ, প্রথম শব্দটাকে পজিটিভ ধরবো। তাহলে এখানে মূল শব্দটা আদব, পজিটিভ। পজিটিভ থেকে নেগেটিভ আসছে। এখানে মূল শব্দ সরকারি, তাহলে সরকারি থেকে বেসরকারি আসছে। তাহলে মূল শব্দ বা প্রথম শব্দটাকে আমরা কি ধরবো? পজিটিভ। আর পজিটিভ থেকে কি আসছে? নেগেটিভ। এবার যেহেতু বেয়াদব, এটা কি ব্যক্তিবাচক না? বেয়াদব এটা কি ব্যক্তিবাচক। তাহলে যেটা ব্যক্তিবাচক সেটা কি হবে বলতো? নয় ও বহুব্রী সমাস। যেটা ব্যক্তিবাচক ওইটা কি হবে বলো? নয় ও বহুব্রী সমাস। আর বেসরকারি, এটা তো ব্যক্তিবাচক না। বেসরকারি কি ব্যক্তিবাচক? এটা ব্যক্তিবাচক না। যদি ব্যক্তিবাচক না বুঝায় তাহলে ওটা কি হবে বলতো? নয় ও তৎপুরুষ সমাস। আর ব্যাস বাক্য করার সময় যেহেতু এটা নয় ও বহুব্রী, আমরা শেষে যার আনবো, তাহলে কি হবে? নেই আদব যার, বা আদব নেই যার। দেখো, যার ব্যবহার করে শুনতে ভালো লাগে। আর বেসরকারি, এটার ব্যাস বাক্য হচ্ছে নয় সরকারি অথবা সরকারি নয়। এখানে দেখো যার আনা যায় না, নয় সরকারি যার, শুনতে ভালো লাগে না। তাহলে নয় ও তৎপুরুষের সঙ্গে নয় ও বহুব্রীর কোথায় পার্থক্য সেটাও শিখিয়ে দিলাম, কিন্তু আমাদের মেইন আলোচনার বিষয় ছিল নয় ও বহুব্রী। তোমরা কি বুঝতে পারলে? ওকে, এবার একটু দেখো, ওইটা মুছে দিচ্ছি। আর একটা বহুব্রী সমাস আছে, যেটাও এর আগে আলোচনা করেছি, তবুও আমি পাশাপাশি রেখে আলোচনা শেষ করে দিই। আর একই সঙ্গে বহুব্রী সমাসের যে প্রকারভেদ, সেই প্রকারভেদটাও একসঙ্গে শিখে ফেলো। কেউ আসছে? একটু পরে, 5 মিনিট পরে একটু আসতে বলো, তখন আমি কথা বলবো। এখন যেহেতু ক্লাস। আচ্ছা, তো সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি, পুরো বহুব্রী সমাসের প্রকারভেদ একসঙ্গে আলোচনা করে দিচ্ছে। সংখ্যাবাচক বহুব্রী মনে আছে? সংখ্যাবাচক বহুব্রীর সঙ্গে আরো একটা সমাসের আলোচনা করেছিলাম, সেটা কি বলতো? দ্বিগু সমাস। দ্বিগু সমাস। তো দ্বিগু সমাসের সঙ্গে সংখ্যাবাচক বহুব্রীহির প্রচন্ড মিল আছে। আর এই মিলের কারণেই তোমরা ভুল করো যে কোথায় দ্বিগু সমাস বলবো আর কোথায় সংখ্যাবাচক বহুব্রী বলবো। এই দুইটা সমাসের মধ্যে এতটা মিল, তো আমি একটু দেখাই কোথায় মিল। দেখো, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, এটার প্রথম অংশ, দ্বিতীয় অংশ। দেখো, সংখ্যাবাচক বহুব্রী সমাসে প্রথম অংশে সংখ্যা থাকবে আর দ্বিতীয় অংশে বিশেষ্য থাকবে। কিন্তু দেখো, দ্বিগু সমাস, এটারও প্রথম অংশ আর দ্বিতীয় অংশ, এটারও প্রথম অংশে সংখ্যা থাকবে
আর দ্বিতীয় অংশে কি থাকবে বলো তো? বিশেষ্য। দেখো তো সেম বৈশিষ্ট্য। সংখ্যাবাচক বহুব্রীরও প্রথমে সংখ্যা পরে বিশেষ্য, দ্বিগু সমাসেরও প্রথমে সংখ্যা পরে বিশেষ্য। ভুলটা এই জায়গায় হয়। আবার কেউ কেউ খুব শর্টকাট টেকনিক দেয়, আরে সংখ্যা দেখলে দ্বিগু সমাস বলে দিবা। নো, সংখ্যা থাকলে দুইটা, প্রথমে সংখ্যা থাকে দুইটা সমাসে। প্রথমে সংখ্যা কয়টা সমাসের থাকে? দুইটা। দ্বিগু সমাসেরও প্রথমে সংখ্যা থাকে, সংখ্যাবাচক বহুব্রীরও প্রথমে সংখ্যা থাকে। তাহলে এখন আমরা আলাদা করব কিভাবে? আলাদা করার টেকনিক কি জানো? এই দুইটা অংশ মিলে যে সমাসটা হবে সেটা বিশেষণ বুঝাবে, সেটা বিশেষণ বুঝাবে। আর মনে রাখবে বিশেষণ মানে কি? বৈশিষ্ট্য। বিশেষণ মানে কি? বৈশিষ্ট্য বুঝাবে। আর এখানে দুইটা অংশ মিলে যে সমাস বুঝাবে সেটা বিশেষ্য বুঝাবে। আর আমরা জানি বিশেষ্য মানে কি বলতো? কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম বুঝাবে, কোনো কিছুর নাম বুঝাবে। আর সংখ্যাবাচক বহুব্রী হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য বুঝাবে। তাহলে দেখো তো সংখ্যাবাচক বহুব্রী আর দ্বিগু সমাস দুইটারই একই বৈশিষ্ট্য, দুইটারই প্রথমে সংখ্যা, দুইটারই পরে বিশেষ্য। কিন্তু আমরা আলাদা করব, সংখ্যাবাচক বহুব্রীর এই দুইটা অংশ মিলে বিশেষণ বুঝাবে অর্থাৎ কোনো কিছুর বৈশিষ্ট্য, আর দ্বিগু সমাস এই দুইটা অংশ মিলে বিশেষ্য বুঝাবে অর্থাৎ কোনো কিছুর নাম বুঝাবে। তো দেখো তো আমি যদি এখন এখানে উদাহরণ দিই, সংখ্যাবাচক বহুব্রীর এদিকে একটু খেয়াল কর। ধরো আমি উদাহরণ দিলাম চৌচালা, আর এখানে উদাহরণ দিলাম চৌরাস্তা। দেখো চৌচালা, এই যে চৌচালা, প্রথমে চৌ, চৌ মানে কি? চার। আর চালা ঘরের চালা, মানে ঘরের রূপ, ছাদ। তাহলে দেখো তো প্রথমে সংখ্যা আর পরে বিশেষ্য, চালা ঘরের অংশের নাম। আবার দেখো এখানেও চৌরাস্তা, এই যে চৌ মানে চার সংখ্যা, রাস্তা বিশেষ্য। তাহলে দেখেছো দুইটারই প্রথমে সংখ্যা, দুইটারই পরে বিশেষ্য। এখন আলাদা করবে কিভাবে? দেখো তো চৌচালা কার বৈশিষ্ট্য জানো? এটা ঘরের বৈশিষ্ট্য। চৌচালাটা কার বৈশিষ্ট্য বলো তো? ঘরের। যে ঘরে চারটা চালা আছে, যেমন তোমরা 9-10-এ পড়েছিলাম সুবাদের ঘরটা ছিল 8 চালা। কয়টা চালা? 8 চালা, 8টা চালা। তাহলে যে ঘরের 4টা চালা আছে ওই ঘরের বৈশিষ্ট্য কি? চৌচালা। তাহলে চৌচালা তো ঘরের বৈশিষ্ট্য। আর বৈশিষ্ট্য বুঝালে এটা সংখ্যাবাচক বহুব্রী, আর এটার ব্যাসবাক্য করলে কি হবে? চৌ বা চার চালা আছে যার। বহুব্রীর শেষে যার ব্যবহার করবে। ওকে, চৌ বা চার চালা আছে যার। আর চৌরাস্তা, দেখো তো চৌরাস্তা কাকে বলে? চারটা রাস্তা যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে চৌরাস্তা। আছে না গাজীপুর চৌরাস্তা, আমাদের মোহাম্মদপুর চৌরাস্তা, ঠিক আছে? তো চৌরাস্তা হচ্ছে চারটা রাস্তা যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটার নাম। তাহলে চৌরাস্তা তো চারটা রাস্তার যোগফলের নাম, জায়গার নাম। আর নাম বুঝাইলে, কোনো কিছু নাম বুঝাইলে ওটা দ্বিগু। আর ব্যাসবাক্য করার সময়, দ্বিগু সমাসে ব্যাসবাক্য করার সময় কি করবে? চৌ বা চার রাস্তার সমাহার, চৌ বা চার রাস্তার সমাহার বলবে, অথবা সমষ্টি কথাটা ব্যবহার করবে। অথবা কি ব্যবহার করবে বলতো? সমষ্টি। তাহলে মনে রাখবে দ্বিগু সমাসের ব্যাসবাক্য করার সময় ব্যাসবাক্যের শেষে আমরা সমাহার বা সমষ্টি আনবো। এখন আমি যদি বলি চারতলা, দেখো তো, আর এখানে একটা উদাহরণ দিলাম ষড় ঋতু। ওকে, দেখো তো চারতলা, প্রথমে সংখ্যা চার, আর তলা এটা একটা অংশের নাম, বাসার বিল্ডিং এর একটা অংশের নাম। আর দেখো তো ষড় ছয় সংখ্যা, আর ঋতু বিশেষ্য। তো এখন দেখো তো চারতলা কি? বাড়ির বৈশিষ্ট্য। চারতলা কি? বাড়ির বৈশিষ্ট্য বোঝায় না? চারতলা তো নাম না, বাড়ির বৈশিষ্ট্য। আর কোনো কিছুর বৈশিষ্ট্য বুঝালে ওটা সংখ্যাবাচক বহুব্রী, ওটা বৈশিষ্ট্য মানে ওটা বিশেষণ। আর ব্যাসবাক্য করলে কি করব? চারটি তলা আছে যার, চারটি তলা আছে যার। আর ষড় ঋতু, ষড় ঋতু কাকে বলে? ছয়টা ঋতুর যোগফলের নাম। ছয়টা ঋতুকে একত্রে কি নাম দেওয়া হয়েছে? ষড় ঋতু। ছয়টা ঋতুকে একত্রে কি নাম দেওয়া হয়েছে? ষড় ঋতু। তাহলে ষড় ঋতু হচ্ছে ছয়টা ঋতুর যোগফলের নাম, সমষ্টির নাম। তাহলে নাম মানে বিশেষ্য বুঝালে দ্বিগু সমাস। আর দ্বিগু সমাসের ব্যাসবাক্য করার সময় কি করবে?
সর বা শেষে সমাহার বা সমষ্টি দিয়ে দেবে, সর বা 6 ঋতুর সমাহার অথবা সমষ্টি। তাহলে কি তোমরা বুঝতে পারলে যে দ্বিগু সমাসের সঙ্গে সংখ্যাবাচক বহুব্রীর কোথায় পার্থক্য? সবাই বুঝতে পারলে? তাহলে এতক্ষণ আলোচনা করলাম বহুব্রী সমাসের প্রকারভেদ। ওকে, সবাইকে বুঝতে পেরেছ? ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।